কোনো সমস্যা, আমি প্রাউড শাহবাগী হিসেবে। শাহবাগী হলে সমস্যা কোথায়? যারা বাম রাজনীতির সাথে যুক্ত ছিল তাদের সাথে আমার একটা কানেকশন ছিল। হেমা চাকমাকে ডাকসুর বিস্ফোরা বলা হয়। বাংলাদেশেও তো অনেক রাজাকাররা আছে, তারাও কিন্তু বাঙালি। ডাকসুতে আরও একজন চাকমা আছেন, সর্বমিত্র চাকমা। মুক্তিযুদ্ধে চাকমাদের কোনো স্টেক ছিল না, সেটার প্রতিবাদ জানাতে গিয়ে। তারা তো আসলে এই ধরনের বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি করতে চায়। কি রান্না করছেন আপনার, কি দিয়ে করেন? উৎসব কখন কখন হয়, কিসের উৎসব হয়? আমাদের প্রধান যে সামাজিক উৎসব, এটাতে যেন সরকারিভাবে ছুটি দেওয়া হয়। বেশ সুন্দর লাগছে। এই পোশাকটাকে কি বলে? এটাকে হচ্ছে পিনন হাদি বলা হয়। নিচের যে পার্টটা এটা হচ্ছে পিনন, আর উপরের যে পার্ট এটা হচ্ছে হাদি, পিনন হাদি বলা হয়। ওকে, আপনি পাহাড়ের মেয়ে, হ্যাঁ। খাগড়াছড়িতে বাড়ি আপনার। জি। এই গল্পটা শুনবো, কিভাবে আপনি ডাকসুতে এলেন, নির্বাচিত হলেন, সেই গল্পটাও শুনবো। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির, এবং আমার সঙ্গে আছেন আজকে ডাকসু নেত্রী হেমা চাকমা। এবং আপনারা জানেন যে আমাদের এই হার স্টোরি পডকাস্টে সেই সব নারীরাই আসেন যারা আসলে, যাদের জীবনটা অনেক বেশি সংগ্রামে মোড়া, যারা একজন নারীকে তো আসলে ছোটোবেলা থেকেই সময়ের সঙ্গে, স্রোতের সঙ্গে, সমাজের সঙ্গে সংগ্রাম যেমন করতে হয় তেমনি সংগ্রাম করতে হয় নিজের সঙ্গেও। কিন্তু তার মধ্যে থেকেও কেউ কেউ আসলে নিজের পরিচয় যেমন তৈরি করেন, তেমনি আসলে চারপাশের নিয়মও বদলাতে চান। সেই সব নারীদের নিয়েই কিন্তু আমাদের এই হার স্টোরি পডকাস্ট। এবং সেই পডকাস্টে আজকে আমাদের অতিথি হেমা চাকমা। হ্যালো। হাই আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এখন এই যে এত সুন্দর করে সেজে এসছেন, এই পোশাকটা কি আপনারা নিজেরাই তৈরি করেন? জি আপু, এটা আমাদের বেশিরভাগ মায়েরা, মানে আমাদের মায়েদের জেনারেশনরাই নিজেরাই বানাতেন, কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের জেনারেশনটা তেমন পারে না আর কি। এখন এই পিনন হাদি আসলে একটা কমার্শিয়াল প্রোডাক্টে পরিণত হয়েছে। বিশেষ করে রেয়ন সিল্ক যেগুলো আছে সেগুলা বিক্রির জন্য কিছু সিলেক্টিভ মানুষজন যারা পারে তারা হচ্ছে বানায়। কিন্তু আমাদের জেনারেশন বেশিরভাগ যারা শহরে পড়তে আসে, এখন আর তেমন কেউ একটা পারে না, আমি নিজেও পারি না। বাট একটা সময় ছিল যে এই যে এটা তো কোমর তাতে বোনা, আগেকার বিয়েতে তখনও আর কি এটা, এই যে তাঁত কোমর যে শিল্পটা, এটাও এক ধরনের স্কিল হিসেবে দেখা হতো। যখন কোনো মেয়েকে বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হয় তখন বলা হয়ে থাকে বুনন হাদা পারে কিনা, মানে বুনন শিল্প পারে কিনা। তো এটা আসলে এখন আমাদের জেনারেশনরা আর পারে না আর কি, এটা খুবই দুঃখজনক। আপনার বিয়ের পাত্রী যখন দেখতে আসবে তখন যদি বলে যে আপনি পারেন কিনা, তখন কি বিয়ে হবে? এখন আপু মানে এটাই সময়ের পরিক্রমা, এখন এই স্কিলগুলো আর বলা হয় না আর কি। আগে ধরেন যেরকম ছিল চুল কতটুকু লম্বা, এরকম কেমন মেয়ে দেখতে কেমন, তার স্কিন কালার কেমন, এগুলো এখন অত বেশি ফ্যাক্ট না আর কি। এখন ফ্যাক্ট কি? এখন কতদূর পড়াশোনা করছে, তারপরে কোন প্রফেশনে আছে, তার অ্যাবিলিটি কি, এই আর কি। এখন চেঞ্জ হয়ে গেছে। আপনার কতদূর পড়াশোনা করার ইচ্ছে? এখন অনার্স মাস্টার্স তো করবই, ইচ্ছা আছে পিএইচডি পর্যন্ত করার, জানি না পারবো কিনা, বাট ইচ্ছা আছে। খাগড়াছড়ি থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং ডাকসুতে নির্বাচন করেছেন। কবে ইচ্ছে হলো যে আমি ডাকসুতে নির্বাচন করব? আমি ভর্তি হই 2022 সালে, করোনার পরে। আমার একটা দীর্ঘ গ্যাপ ছিল আর কি। তো আমি এইচএসসি তো আমরা অত পাস করেছিলাম, অনেক ট্রলেরও শিকার হয়েছিলাম। তো পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে এর আগের বারে ডাকসু হয়েছিল 2019 সালে, এটা আমি পাইনি যেহেতু আমি 22 সালে ভর্তি হয়েছি। সো আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর থেকে এই আমাদের ডাকসু নির্বাচনের আগ মুহূর্তে পর্যন্ত ডাকসু কী জিনিস আমি জানতাম না। আপনারা বোধহয় ফেসবুকে একটা ভিডিও দেখেছিলেন যে একটা আপু বলেছিল ডাকসু মানে একটা ক্যাফেটেরিয়া মনে করতো। সো আমিও ওরকম ছিলাম, ডাকসু যে একটা জিনিস এক্সিস্ট করে সেটা আমি জানতাম না। তো যখন নির্বাচন হবে এরকম একটা অবস্থা, সবাই এই মানে ডাকসু নির্বাচন চাই এরকম বলছিল। সো আমিও দেখলাম যে এই নির্বাচনটা কি, আমি একটু করে দেখি না কেমন লাগে, এরকম। মানে খুব বেশি যে আগে থেকে খুব প্ল্যান মাফিক আমি আগাবো ডাকসু নির্বাচনের জন্য, আমি নিজেকে তৈরি করবো, এরকম কখনোই প্ল্যান ছিল না। আমি একটু করে দেখি না কেমন লাগে বলেই নির্বাচিত হয়ে গেলেন, এবং আপনি প্যানেল থেকে নির্বাচন করেছেন, আপনি স্বতন্ত্র নির্বাচন করেননি। মানে যারা হচ্ছে আমি একটু করে দেখি না কেমন, এরকম বেশিরভাগই দেখা গেছে যে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছে বা নির্বাচন করেছে, কিন্তু আপনি তো প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এবং সেই প্যানেলের সিলেকশনটা কিভাবে হয়েছিল? আমি সবসময় বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আসলে অনেক কিছু অ্যাচিভমেন্ট করা যায়, কিন্তু যদি অনেকগুলো মানুষ মিলে একটা গ্রুপ মিলে যদি কোনো একটা কিছু করা যায় তাহলে সেটা আরও বেশি বেটার। গ্রুপ ওয়ার্কিংটা আমি খুব বিশ্বাস করি আর কি। তো প্যানেল তো অনেকগুলো হয়েছে,
আমি এই যে আমি বললাম আমি ডাকসু কি সেটা তেমন খুব বেশি জানতাম না, তো সেই জায়গা থেকে আমি যে খুব বেশি সচেতন ছিলাম এই কোন রাজনীতির সাথে কে যুক্ত, কোন পলিটিক্সে গেলে আমার ভোটটা আসবে, এরকম কোনো কিছুই মানে আমি সচেতন ছিলাম না। কিন্তু আমি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ আমার না থাকলেও আমি যেটা চেষ্টা করি পাহাড়ের যে ইস্যুগুলো হয় সেগুলো নিয়ে কথা বলতে আমি চেষ্টা করতাম। তো সেই জায়গাতে আমি দেখলাম বিশ্ববিদ্যালয়ের কোন গ্রুপগুলো আসলে আমাদের ইস্যু নিয়ে পাহাড়ের ইস্যু নিয়ে কথা বলছে। তো আমি সবসময় দেখেছি যে বাম রাজনীতিতে যারা যুক্ত আছে তারাই কিন্তু আমাদের ইস্যু নিয়ে কথা বলেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি এই প্যানেলের সাথে যাই, অ্যাটলিস্ট আমার মেন্টালিটির সাথে এই প্যানেলের মেন্টালিটি দ্য সেম, আমরা একই ধরনের এনভায়রনমেন্টটা চাচ্ছি যে ওরা আসলে বামের সাথে যারা যুক্ত আছে তারা আসলে পাহাড়ের ইস্যুটাকে যেমন প্রায়োরিটি দিচ্ছে, সমতল ইস্যুটাকে প্রায়োরিটি দিচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে এই প্যানেলটা আমার জন্য বেটার। কিন্তু এটাও আমি জানতাম যে বাম রাজনীতির ঘিরে যেরকম কথাবার্তা হয় যে বামরা গোসল করে না, তারপরে বামদের কোনো ভোট নাই, ওরা জনবিচ্ছিন্ন। বা আমরা কি আসলেই গোসল করে না? আমাকে দেখে কি মনে হয়, আমি যদিও বাম না কিন্তু আমাকে দেখে মনে হয়, আমাকে কিন্তু সবাই এখন বাম মনে করে ক্যাম্পাসে, তো আমি কি গোসল করি না এরকম লাগে? এটা একটা মিথ, মানে জনবিচ্ছিন্ন করার জন্য কিছু মানুষজন বিভিন্ন ধরনের ন্যারেটিভ স্টাবলিশ করে, সো এটাও এক ধরনের। আমি 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 বিশ্বাস করি যারা এই ধরনের কথাবার্তা বলে বরং তারাই গোসল করে না। কেন? আমার কাছে মনে হয় মানে এগুলো তো আপু এক ধরনের। কারা বলে, কি মনে হয় আপনার কাছে যে কোন শ্রেণী এই ধরনের কথা বলে? যারা আসলে বামদেরকে জনবিচ্ছিন্ন করতে চায় বা বামদের কথাবার্তাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখাতে চায়, এই শ্রেণীর মানুষরা এই ধরনের কথাবার্তা বলে, বাম বা শাহবাগী এরকম অনেক কথাবার্তা বলে আর কি। আমার ধারণা এই কথাগুলো মানে নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য মানুষকে এক ধরনের ট্যাগিং করা হয়। সো ওকে, আপনার মেন্টালিটি মিলে যাচ্ছে, আপনি যেটা চাচ্ছেন, হ্যাঁ। বামপন্থী দলগুলো সেটা চাচ্ছে, সেই হিসেবে আপনি তাদের প্যানেলে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। জি। তারপরে যুক্ত কিভাবে হলেন? মানে কেউ একজন আসলেই তো আর তাকে মনোনয়ন দিয়ে দেবে না কেউ। আমাদের প্যানেলে প্রতিরোধ পর্ষদ যে প্যানেলটা ছিল এখানে আমি বাদেও আর মানে আমরা টোটাল 8 জন ছিলাম যারা সরাসরি কোনো ছাত্র রাজনীতি সংগঠনের সাথে যুক্ত ছিল না। তো আমি কিন্তু বলেছি যে পাহাড়ের বিভিন্ন ইস্যু নিয়ে যখন তারা কথাবার্তা বলতো আমিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করতাম। তো সেই জায়গা থেকে তাদের সাথে আমার একটা পরিচয়টা ছিল, যারা বাম রাজনীতির সাথে যুক্ত ছিল তাদের সাথে আমার একটা কানেকশন ছিল। সো আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করবো এরকম বলেছিলাম সবাইকে, তখন একটা প্যানেল গোছানোর প্রচেষ্টা চলছিল যে এখানে তো আমি তাদেরকে বলেছিলাম আমি তো যেহেতু কোনো পলিটিক্সের সাথে আপনাদের কোনো ছাত্র রাজনীতির সংগঠনের সাথে যুক্ত না, তাহলে আমি কীভাবে যুক্ত হবো? তারা বলেছিল শুধুমাত্র পার্টি যারা করে তারা না, বরং পার্টির বাইরে যারা আছে, যারা প্রগতিশীল চিন্তা ভাবনা নিয়ে কথাবার্তা বলে আমরা তাদেরকেও নেব। তো সেই জায়গা থেকে আমি তাদের প্যানেলে যাওয়া, এই আর কি। তারপরে মনোনয়ন পেলেন এবং হ্যাঁ। নির্বাচিত হলেন। হ্যাঁ। এখন আমি একটা রিপোর্ট দেখছিলাম, একটা রিলস দেখছিলাম, এবং একটা গণমাধ্যমের রিলস, বেশ ভালো একটা গণমাধ্যম বাংলাদেশের, তো বেশ পরিচিত, বহুল প্রচলিত একটা গণমাধ্যমের রিলস। সেখানে আপনাকে হেডলাইন দেওয়া হয়েছে, ক্যাপশন দেওয়া হয়েছে যে হেমা চাকমাকে ডাকসুর বিস্ফোরা বলা হয়। মানে এটা কেন? মানে সেখানে মানে প্রশ্ন করা হয়েছে যে কেন বলা হয়। বিস্ফোরা বলা হয় এই কারণে, ধরেন কোনো একটা পার্টি যখন সবাই সেম জিনিসটাকে সহমত বলে পোষণ করে, তখন আরেকজন মানুষ ওই সেম পার্টির মধ্যে আরেকজন মানুষ যদি সেটাকে সহমত করে না, তখন তো সেই ওই পার্টির বিরুদ্ধে চলে গেল। কোন পার্টি? ধরেন যে কোনো একটা পার্টি, ধরেন আপনি আমি সেম ফ্যামিলি থেকে, আপনার ফ্যামিলির মানে আমাদের সেম ফ্যামিলির মধ্যে সবাই একটা জায়গায় মানে একাত্মতা প্রকাশ করছে, কিন্তু তার মধ্যে আপনি করলেন ডিফারেন্ট কিছু একটা, তার মানে আপনার ফ্যামিলির বাকি মানুষজন কিন্তু আপনাকে পছন্দ করবে না বা আপনার অ্যাক্টিভিটিগুলো পছন্দ করবে না। তো সেই জায়গা থেকে এরকম ট্যাগিং করা হয় আর কি। আপনি কি ডাকসুকে একটা ফ্যামিলি হিসেবে বিবেচনা করছেন? একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করছি। এখানে বিভিন্ন প্যানেলের মানুষজন নির্বাচিত হয়েছে বটে, বাট যখন নির্বাচিত হয়েছে তখন কিন্তু তারা একটা ফ্যামিলির মতো, একটা ইনস্টিটিউশনের মতো। তো সেই জায়গায় আমি সেটাকে বলবো কাইন্ড অফ। কিন্তু মানে তারা আসলে কি করতে চায় যেটা আপনার সঙ্গে মিলে না, বা আপনি কি করতে চান যেটা আসলে তাদের থেকে ডিফারেন্ট? ডাকসুর যে মেইন অবস্থা আপনারা সবাই জানেন, সবাই মোটামুটি একটা প্যানেল থেকেই সংখ্যাগরিষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে। তো বাম প্যানেল থেকে বা প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে আমি একমাত্র, আর 2-1 জন স্বতন্ত্র আছে।
তো স্বতন্ত্র যারা আছে তারা তো কাজেই তাদের ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে তারা স্বতন্ত্র অবস্থায় আসছে, কিন্তু আমি যখন একটা ভিন্ন প্যানেল থেকে আসি তখন আমাদের প্যানেলের তো একটা স্বাভাবিকভাবে একটা গোল থাকে, একটা ভিশন থাকে। তো সংখ্যাগরিষ্ঠ যে প্যানেল থেকে আসছে তাদের অনেক কার্যক্রমের সাথে আমি সহমত পোষণ করি না। তো সেই জায়গা থেকে যখন আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কথাবার্তাগুলো বলি তখন এই ধরনের বিস্ফোরা তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলা হয়। হয়তো ডাকসুর মানুষজন যারা আমার সাথে সহযোদ্ধা বা সহকর্মী বা কলিগ, ওরা কিন্তু বলে না, কিন্তু তাদের সমর্থকরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে। আমি যখন এরকম গণমাধ্যমে কথাবার্তা বলার চেষ্টা করি তখন কমেন্ট বক্সে যাই, ইভেন ডাকসুর যে একটা ফেসবুক পেজ আছে সেখানে যদি আমার কোনো ছবি দেওয়া হয়, আমাদের কোনো মিটিংয়ের অফিসিয়াল কোনো মিটিংয়ের যদি ছবি দেওয়া হয় তখন সেখানের ওই প্যানেলের সমর্থকরা ওখানে গিয়ে কমেন্ট করে আসলে হেমা চাকমা এখানে কেন, অ্যাজ ইফ আমি যেন উড়ে আসছি। আমি তো মানুষের মানে আমাদের শিক্ষার্থীদের ভোট দিয়ে জেতার পরে আসছি, তো তারপর এখানে জিজ্ঞেস করে হেমা চাকমা এখানে রাখা হয়েছে কেন। এবং এই হেমা চাকমাই হচ্ছে ডাকসুর বিস্ফোরা, এই হেমা চাকমাই হচ্ছে শাহবাগে ওই একমাত্র মানুষ যে আসলে ডাকসুর জিনিসটাকে কলুষিত করেছে। এরকম বিভিন্ন কথা। শাহবাগী হলে সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা, আমি প্রাউড শাহবাগী হিসেবে নিজেকে পরিচয় দিতে শাহবাগী মানে কি আপনার কাছে? আমার কাছে যারা আসলে এই শাহবাগী জিনিসটাকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করে তাদের কাছে শাহবাগী হচ্ছে শাড়ি পরা, স্লিভলেস ব্লাউজ পরা, বা বড় একটা টিফ দিয়ে রাস্তায় বের হয়, এরকম ধরনের শাহবাগী মনে করি। কিন্তু আসলে মানে দেখবেন যে বাংলাদেশের অনেকগুলো আন্দোলন কিন্তু শাহবাগ থেকে হয়েছে এবং যে আন্দোলনগুলো খুবই যৌক্তিক, কিন্তু তারা এই জিনিসটাকে পিছনে রেখে তারা জাস্ট ওই জিনিসটাকে পোর্ট্রে করে শাহবাগী মনে একটু বড় টিফ, একটু স্লিভলেস ব্লাউজ পরা, এরকম একটা চেহারা আর কি। কিন্তু বিষয়টা তো এরকম না। মানে আমি বিশ্বাস করি শাহবাগ এমন একটা জায়গা যেখান থেকে আসলে অনেক আন্দোলনের উত্থান হয়েছে, বাংলাদেশের অনেক সংস্কার ওখান থেকেই হয়েছে। সো কেউ যদি আমাকে শাহবাগী হিসেবে বলে থাকে তা আমার কোনো যায় আসে না আর কি। ওরা বলতেই পারে, জিনিসটাকে আমি পজিটিভলি দেখি, জিনিসটাকে আমি নেগেটিভলি দেখছি না। ডাকসুতে যখন নির্বাচন করেছিলেন আপনি বলেছিলেন আপনার নির্বাচনে অনেক বাধা দেওয়া হচ্ছে, কি ছিল, মানে কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মানসিকভাবে একটা মানুষকে ভেঙে ফেলার যে চেষ্টাটা। ডাকসুতে আমার যে আমি যে বিষয়ে আলোচিত হয়েছিলাম, বিশেষ করে মুক্তিযুদ্ধে চাকমাদের কোনো স্টেক ছিল না সেটার প্রতিবাদ জানাতে গিয়ে, তো সেটার পরপরেই বিভিন্ন গণমাধ্যমে তারপরের দিন আর কি একটা ভিডিও, প্রথমেই আমি ফেসবুক, আমার নিজের ব্যক্তিগত ফেসবুক থেকে এই জিনিসটা বলেছিলাম যে মুক্তিযুদ্ধে চাকমাদের অবশ্যই স্টেক আছে এবং যে বক্তব্যগুলো ভুলভাবে ছড়ানো হয়েছে সেগুলো আসলে নিতান্তই অযৌক্তিক। তো সেরকম একটা ফেসবুকে আমি ভিডিও করেছিলাম এবং তারপর দিন আমাদের প্যানেল থেকে একটা প্রেস ব্রিফিং করেছিলাম, সেখানে আমি বলেছিলাম। তো এটার পরপরই আসলে আমার উপর অনেকগুলো অ্যাটাক আসে, যেটা আমার জীবনের জন্য প্রথম। তো সাইবার যে অ্যাটাকটা হয় আমার, তো এটা আমার জন্য খুবই একটা কি বলবো, মেন্টালি ভেঙে ফেলানোর যে অবস্থা, সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। যখন কোনো একটা মানুষ হুট করে অনেকগুলো অ্যাটাকের শিকার হয়, বিভিন্ন ধরনের গালিগালাজের শিকার হয়, তখন আসলে সেই সহজভাবে জিনিসগুলোকে নিতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তো এরপরে আমি কিছু কিছু মানুষ বা কিছু গোষ্ঠীর কাছে আসলে কি বলবো, খারাপ হয়ে গিয়েছিলাম। এই ইনসিডেন্টটার পরে আমি যখন নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম, আমার এখনও মনে আছে ফজলুল হক হলের সামনে, কার্জন হলের পিছনে আর কি, কার্জন হলের পিছনে ফজলুল হকে যাওয়ার যে রাস্তাটা পুকুর পাড়ের ওইখানে, আমি যখন সবাইকে আমার যে কি বলে পোস্টার যখন বিতরণ করছিলাম, লিফলেট, তখন একটা ছেলে আমার পোস্টারটা আমার চোখের সামনে নিয়ে একদম দলা পেকিয়ে এরকম হাতে দিয়ে দলা পেকিয়ে রাস্তায় ছুঁড়ে ফেললো। তো মানে এই জিনিসটা যখন নিজের সামনে ঘটে, এই জিনিসটা খুবই কষ্টদায়ক আর কি। তো এই জিনিসটা আমার চোখের সামনে হয়েছে এবং আমার জুনিয়র যারাই আমার পোস্টার লিফলেট অন্যদেরকে দিয়েছে, তখন তাদের ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে। তারা আমাকে বলেছিল নির্বাচনের পরে, ওই সময় কিন্তু বলে নাই, কিন্তু আমার চোখের সামনে জিনিসটা হয়েছে। এবং আমি যখনই কোথাও যাচ্ছি তখন আসলে বিভিন্ন ধরনের পিছন থেকে আর কি, ধরেন আমি একবার গেলাম, হলপাড়ায় গেলাম, ওইখানে মানে কিছু মানুষজন আমি যাওয়ার পরে স্লোগান দিচ্ছিল যে এরকম পাকিস্তানি রাজাকার, এরকম বলা হয়েছিল, শাহবাগী বাম, মানে এরকম অনেক কথাবার্তা বলা হয়েছে।
আমার কাছে মনে হয়েছে এই নির্বাচনের বাধা পাওয়ার যে মেন জিনিসটা আমাকে মানসিকভাবে ভেঙে ফেলানোর একটা চেষ্টা, এবং আমি মানসিকভাবে ভেঙেও পড়েছিলাম, সেটা একটা প্রথম প্রচেষ্টা ছিল। এবং বিভিন্নভাবে আসলে এই যে পোস্টার ছুঁড়ে ফেলে দেওয়া কিংবা মানে এমন একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা যে আমার এক্সিস্ট করাটা বা আমার নির্বাচন করাটাই যেন খারাপ, আমি যেন বাংলাদেশের বিপক্ষে, আমি যেন বাংলাদেশের দেশদ্রোহী, আরেকটা রাষ্ট্র চাই, এই ধরনের ট্যাগিংগুলো দেওয়া হয়েছিল আর কি। আপনি একজন চাকমা এবং 1971 সালে তো আসলেই আপনাদের রাজা যিনি ছিলেন ত্রিদিব রায়, তিনি তো আসলে পাকিস্তানের পক্ষে ছিলেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে এই ট্যাগিংগুলো কি সেই জায়গা থেকেই এসছে? হতে পারে সেই জায়গা থেকে আসছে। তো সেটার কথা যদি আমি বলতে চাই, বাংলাদেশেও তো অনেক রাজাকাররা আছে, তারাও কিন্তু বাঙালি। তো সেক্ষেত্রে তারা যখন বাঙালি জাতি থেকে যখন রাজাকার হয়, তখন কিন্তু পুরো বাঙালি জাতিকে বলা হয় না যে পুরো বাঙালি জাতিটা রাজাকার। কিন্তু যখন চাকমা রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষে যখন গেল বা তাদের পক্ষে যখন কথা বলেছিল, তখন কিন্তু এভাবে পোর্ট্রে করা হয় জন্য সব চাকমারাই রাজাকার বা সব চাকমারাই পাকিস্তানের পক্ষে ছিল, এমন তো হওয়ার কথা ছিল না। মানে কোন একটা মানুষ রাজা এখনও আমাদের দেশে আছে, মানে চাকমা রাজা এখন ব্যারিস্টার দেবাশিস রায়, উনি এখনও আছে, বাট উনার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত কি পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করতে পারা যায়? সেরকমটা হলে তো আমরা এই যে বাংলাদেশে যত রাজাকার আছে, অনেক অনেক রাজাকার আছে, চিহ্নিত রাজাকার আছে, তাদের জন্য কি আমি পুরো বাঙালি জাতিকে রাজাকার বলবো? ডাকসুতে আরও একজন চাকমা আছেন, সর্বমিত্র চাকমা। হুম। তো তাকেও কি এই ধরনের বুলিংয়ের শিকার হতে হয়েছিল নাকি শুধু আপনাকেই? আমি আমি ব্যক্তিগতভাবে এরকম বুলিংয়ের শিকার হয়েছি, কিন্তু সে হয়েছে কিনা আমি আসলে বলতে পারবো না। মানে আপনার কি মনে হয় যে, মানে আমি তার কাছ থেকে এরকম কখনো শুনিনি, বা আপনি শুনেছেন কিনা যে? আমিও শুনি নাই, কিন্তু আমাকে বলা হয়েছিল আর কি। আপনাকে কেন বলা হলো? মানে আপনার কি মনে হয় যে আপনাকে এত বুলিংয়ের শিকার কেন হতে হলো? এটা আসলে হয় এরকম, আমার কাছে যেটা মনে হয়, যে সব মানুষরা, যে শ্রেণীর মানুষরা আপনাকে ট্যাগিং করছে, আপনি যদি তাদের মতের বিরুদ্ধে যান, তাহলে আপনাকে এই ধরনের ট্যাগিং করবে। আপনি কাদের মতের বিরুদ্ধে? আমি আসলে কারোর মতের বিরুদ্ধে না, আমি গণতান্ত্রিক বাংলাদেশের মতে, মানে যেখানে আসলে আমি বিশ্বাস করি এখানে বহুত্ববাদের দেশ, যেরকম মূলধারার জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী যারা আছে, সেটার বাইরেও যেরকম আমরা চাকমা, মারমা, ত্রিপুরা যারা আছি, আমি সবার সমান অধিকার তাই বিশ্বাস করি। এবং সে জায়গা থেকে আমি যখন আমার অধিকারের কথা বলি, তখন আসলে তারা মনে করে আমি তাদের মতের বিরুদ্ধে। আমি যখন আমাদের অধিকারের কথা যখন বলতে চাই, তখন আমাকে বলা হয় দেশদ্রোহী, এই হেমা চাকমা আরেকটা স্বাধীন দেশ বানাইতে চাই, আরেকটা রাষ্ট্র বানাইতে চাই, এবং সেই সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ, এরকমটাই বলা হয় আর কি আমার কাছে। মানে এই তারাটা আসলে কারা? আপনি কি আইডেন্টিফাই করতে পারেন যে এমন এমন মানুষজন বা এই ধরনের মানুষজন? এটা আসলে আইডেন্টিফাই করতে পারি বলতে, যারা আসলে বিশ্বাস করে হয়তো বাংলাদেশ শুধুমাত্র একটা জাতির দেশ, তারাই হয়তো এই জিনিসটাকে মানে বলে আর কি। আচ্ছা, বেশ। আপনি শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলেন কোন পক্ষ থেকে, বা কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে, নাকি আলাদা আলাদাভাবে? শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম আমরা, আমার ক্যাম্পাসের সিনিয়র ভাইরা আছে, কাদের ভাই ছিল, তারপরে শামীম ভাই, তারপরে সুপিয়া কামাল হলের ভিপি সানজানা আপু। সো আমরা আসলে ফুল দিতে গিয়েছিলাম তারাই, যাদের কোনো পার্টি নাই আর কি, যারা কোনো মানে সরাসরিভাবে কোনো ছাত্র সংগঠনের কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। কিন্তু আপনি তো আসলে যুক্ত ছিলেন, এবং ডাকসু থেকেও শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে, সেখানে কেন না গিয়ে আপনি আলাদাভাবে দিলেন? ডাকসু থেকে 5 জন বোধহয় গিয়েছিল, সো ডাকসু থেকে আমাকে বলা হয়নি যেতে। মানে আপনাদের কি কোনো গ্রুপ নাই যেখানে আপনাদের ডিসকাশন হয় যে আজকে আমাদের গ্রুপ আছে, কিন্তু কাজটা হবে? বা যেদিন 21শে ফেব্রুয়ারি রাত, সেদিন আমি ডাকসুতে গিয়েছিলাম, সেখানে তখনও আসলে বলা হয় নাই যে কে কে ডাকসুতে ফুল দিতে যাচ্ছে। কবি ওখানে নীরব ছিল, কিন্তু যখন 12টার পরে আমি দেখলাম আর কি, ডাকসুর পক্ষ থেকে 5 জন যাওয়া হয়েছিল, কিন্তু কে কে যাবে বা কারা কারা যাওয়া হচ্ছে সে ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রুপে জানানো হয়নি।
এবং যেহেতু আমাকে জানানো হয়নি আমিও যাওয়ার প্রয়োজন বোধ করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে ফুল দিতে যাওয়াটা ডাকসুর পক্ষ থেকে গেলে যেরকম হবে বা আমার ব্যক্তিগত জায়গা থেকে যেরকম হবে, আমার কাছে এই জিনিসটা তেমন একটা ফ্যাক্ট না। আমার কাছে ভাষা শহীদদের জন্য সম্মান জানানোটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এবং ডাকসুর পক্ষ থেকে যাওয়া মানে ডাকেনি বলে কি মানে ওদের সাথেই যেতে হবে বিষয়টা এরকম না আর কি। অবভিয়াসলি যদি ডাকসু থেকে আমাকে যদি বলা হতো আমি অবশ্যই যেতাম, যেহেতু বলা হয়নি সেজন্য আমরা ভাই ব্রাদাররা মিলে গিয়েছিলাম আর কি। ডাকসুতে এই কর্মসূচিগুলো কিভাবে নির্ধারণ হয়? সব কর্মসূচিতে কি সবাই সুযোগ পান, নাকি কিছু ওখানে সিলেকশন আছে বা কি আছে? ডাকসুতে আসলে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, আপনারা হয়তো দেখবেন যে কিছু সিলেক্টিভ জিনিসগুলো আপনারা শুধু দেখেন, এই যে ফুল দিতে যাওয়া বা যে বিষয়গুলো মিডিয়াতে আসে এগুলো হয়তো আপনারা দেখেন, কিন্তু ডাকসুতে আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে ডাকসুর অনেক সদস্যরা জানে না আর কি। সো আমি তো আরও অনেক কিছুই জানি না, শুধু খালি দেখি যে ডাকসুর পক্ষ থেকে এটা করা হয়েছে ওটা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেরকম ডাকসুর ফেসবুক পেজ থেকে দেখে আমিও ঠিক একইভাবে দেখি। আমি যখন কথা বলতে যাই তখন ওখানে আসলে কেউ রিপ্লাই করে না, মানে আমি যখন কোনো একটা প্রশ্নের উত্তর জানতে চাই তখন ওইখানে কেউ রিপ্লাই করে না, এই আর কি। আপনাদের কি কোনো ইন্টারনাল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ নেই? সেখানে ঘোষণা দেওয়া হয় না যে এই হবে? সেভাবে ঘোষণা দেওয়া হয় না, এবং ওই দিনও যে ব্যাপারটা হয়েছিল ওই দিনও হচ্ছে কারা কারা ফুল দিতে যাবে এটা গ্রুপে জানানো হয় নাই। যারা গিয়েছে ওরা হয়তো নিজেদের মধ্যে যোগাযোগটা করে গিয়েছে, এবং ডাকসুর অনেক কার্যক্রম এরকমটাই হয় যে গ্রুপে জানানো হয় না, শুধু যারাই যায় তারা, আমি জানি না ওরা কিসের মাধ্যমে যোগাযোগ করে, হয়তো ওদের ব্যক্তিগত যোগাযোগে হতে পারে আর কি। সো আমি অনেক সিদ্ধান্ত জানি না, ডাকসু থেকে অনেক স্টেটমেন্ট দেওয়া হয় সেটাও আমি জানি না। তো এরকম আর কি, যে আমার কাছে আসলে সাধারণ শিক্ষার্থী যেরকম একজন, আমার কাছেও তেমন বেশি ডিফারেন্স লাগে না আর কি, কারণ আমিও অনেক কিছুই জানি না। আমি পরবর্তীতে সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে জানে আমি ঠিক সেভাবেই জানি। আপনার নির্বাচনের আগে তো কিছু প্রতিশ্রুতি ছিল, এখন নির্বাচিত হয়ে 6 মাস পার করেছে ডাকসু। এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে কি কি কাজ করতে পেরেছেন বলে মনে করেন, বা সামনে কি করবেন? আচ্ছা, আমার প্রতিশ্রুতির মধ্যে ছিল বেসিক যে জিনিসপত্রগুলা, বিশেষ করে খাদ্য, তারপরে হলের আবাসন সংক্রান্ত, পরিবহন সংক্রান্ত, তো সেইগুলা। তো যে প্রতিশ্রুতিগুলো ছিল এইগুলো আসলে সমাধান করার জন্য যে পরিমাণ সাপোর্টটা লাগবে সেটা আমি ব্যক্তিগতভাবে আমি পাচ্ছি না। মানে আমি চাইলে ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবো না। যেরকমটা ধরেন যে বিশ্ববিদ্যালয়ে বোধহয় একটা অনুমোদন হয়েছে অনেকগুলো হল করার জন্য, মেয়েদের কিন্তু এখনও মাত্র 5টা হল। তো আবাসন সংক্রান্ত আমার একটা প্রতিশ্রুতি ছিল যে একটা মেয়ে, মানে একটা সিটে একটা মেয়ে থাকবে এবং একটা পড়ার টেবিল থাকবে। মানে আমি শামসুন্নাহার হলে থাকি এখনও, আমাদের শুরু থেকে শেষ অবধি কিন্তু একজনের সিটে দুজনকে ডাবলিং করে থাকতে হয় এবং একটা পড়ার টেবিল দুজনকে শেয়ার করতে হয়। তো আমার একটা প্রতিশ্রুতি ছিল যে এরকম মানে একজন শিক্ষার্থী একটা টেবিল পাবে এবং একটা বেড পাবে। কিন্তু এই জিনিসটা আসলে আমার কাছে এখন অলিক কল্পনা মনে হয়, কারণ আমাদের মেয়ে শিক্ষার্থী বা নারী শিক্ষার্থী এখনও অনেক আছে যারা এখনও হলে সিটও পায় নাই। গণরুমে বা বড় রুম যেটাকে বলা হয়, আগে গণরুম বলা হতো, এখন মানে অফিসিয়াল এটাকে বড় রুম বলা হয়। ওই বড় রুমে বাংকার বেড যেগুলো বলা হয়, ডাবল যেগুলো, সেগুলো হচ্ছে 16টা বেড আছে এবং ওই 16টা বেডে 32 জন স্টুডেন্ট থাকে। মানে একটা মনে হয় এই স্টুডিওর সাইজ হবে রুমটা। তো এবং আরও অনেক শিক্ষার্থী আছে যারা এখনও হলে সিটও পায় নাই। এখন মানে এক বেড এক টেবিল এই জিনিসটা অবভিয়াসলি এখন ওই অলিক কল্পনা আর কি, যেখানে নারী শিক্ষার্থীরা হলে সিটই পাচ্ছে না, এত অপ্রতুলতা বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য। তো এটা একটা সমস্যা, মানে এটা কখন সমাধান করা হবে আমি আসলে জানি না। এটা করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন? আমি সবসময় কথা বলার চেষ্টা করেছি, এবং যারা হলে সিট পাচ্ছে না তাদেরকে যেন একটা প্রতি মাসে ভাতা দেওয়া হয় বা একটা বৃত্তি দেওয়া হয়, সেটা নিয়েও কথা বলেছি। কোথায় বলেছেন? আমাদের বিভিন্ন যখন মিটিংগুলো হয় মেয়েদের, আমাদের যখন অফিসিয়াল যে মিটিংগুলো হয়, ডাকসুর যে মিটিংগুলো হয়, সেখানে আমি বারবার বলেছি নারী শিক্ষার্থীরা এখনও পর্যন্ত এই সিটগুলো পাচ্ছে না, হলে সিট পাচ্ছে না, তাদের বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয়, কিন্তু আসলে এগুলো হয় না। এবং মানে বেসিক যে সমস্যাগুলো, টিএসসির যে ওয়াশরুমটা মানে সবাই ইউজ করে, সেটা ঠিক করার জন্য আমি অনেকবার প্রভোস্ট ম্যামের কাছে গিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, বলা হয়ে থাকে এটা করব, কিন্তু আমি তারপরের দিন গেলাম, শুধু তখনও আসলে কোনো সমাধান হয়নি। এখানে আসলে একটা সিদ্ধান্ত পাশ করার জন্য
এত এত টেবিলে যাওয়া লাগে, মানে এই প্রসেসটা এত লেন্দি যে আসলে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায় আর কি। তো টিএসসির ওয়াশরুমের জন্য আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তার 2 দিন পরে বোধহয় ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে টিএসসির পরিচালক আমরা সবাই গিয়েছিলাম আর কি এটা দেখতে। বলা হয়েছিল এটা কয়েকদিনের মধ্যে সংস্কার করা হবে, কিন্তু এখনও পর্যন্ত ওই সেম অবস্থাতেই আছে। তো ইভেন হলের যে খাবারের অবস্থাটা সেটাও আসলে খুব করুণ আর কি। আমি যেহেতু শামসুন্নাহার হলে থাকি, আমার হল সংসদের যে মেয়েরা, প্রতিটা হলে তো হল সংসদ আছে, সো তারাও কিন্তু চেষ্টা করছে এই জিনিসটাকে উন্নত করার জন্য, কিন্তু দিন শেষে মেনটেন করার জন্য শুধুমাত্র 1-2 দিন একটু ভালো থাকে, তারপর দিন আবার সেম অবস্থা হয়ে যায়। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে সেরকম সহযোগিতা আমরা পাই না, মানে আমি পাই না। একটা অন্যরা কি পায়? তারাও কিন্তু এই অভিযোগটা করে, কেউ আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন বেশি কিছু মানে পায় না আর কি। ডাকসু এখন কি কাজ করছে? ডাকসু কাজ করেছে, পরিবহন নিয়ে কাজ করেছে, ট্রিপ বাড়ানো হয়েছে। তারপরে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যখন কোনো একটা প্রবলেম হয় শিক্ষার্থীরা ডাকসুকে ইনফর্ম করে, তো সেই জায়গা থেকে করার চেষ্টা করে এবং বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রাম করার চেষ্টা করা হয় আর কি। ডাকসু থেকে অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন। তারপরে এই যে হায়ার এডুকেশনের জন্য সেমিনার বা এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে আর কি। কিন্তু ডাকসুর অনেক সদস্য আমি দেখেছি যেগুলো হচ্ছে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে কি পারবে না, বহিরাগতরা কোথায় যাবে, কি করবে, কতটুকু যেতে পারবে, এটা নিয়েও অনেক বেশি কনসার্ন এবং এটা নিয়ে নানান কিছু হয়েছে এবং কয়েকজনকে পেটানোও হয়েছে। এই বিষয়টার সঙ্গে কি আপনি আছেন? মানে এটা কি একমত আপনি? মানে এটা কি সাপোর্ট করেন? না, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটা সেটা আসলে এমন একটা অবস্থানে যেটা আসলে আপনি চাইলেও, আপনারা যে মানে বলছেন যে বহিরাগত, এটা আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। কেন বলছি? কারণ বিশ্ববিদ্যালয়ের ঢুকার সময় যে পিজি হসপিটাল, আবার ওই পাশে ঢাকা মেডিকেল, আরেক পাশে বুয়েট, তো এমন একটা জায়গায় আছে আসলে এটাকে আসলে বহিরাগত বলে যেরকমটা কন্ট্রোল করার চেষ্টা করা হয় এটা কখনোই সম্ভব না। এবং যেরকম অভিযোগটা করা হয়েছিল ডাকসুর পক্ষ থেকে, মানুষজনকে লাঠি হাতে পেটানো হয়েছে বা কানে ধরে উদ্বোস করানো হয়েছে, এই কার্যক্রমগুলোর সাথে আমি একমত না। কারণ ডাকসুর যারা মেম্বার আছে তারা একটা দায়িত্বশীল জায়গায় আছে, তারা যদি কোনো একটা প্রবলেম সমাধান করতে চায় তাহলে সেটা একটা সিস্টেমেটিক্যালি আগাইতে হবে, আমার কাছে যেটা মনে হয়। মানে আপনি ডাকসুর জায়গায় আছেন বলে আপনি তো চাইলে কাউকে পেটাতে পারবেন না এবং কাউকে চাইলে কানে ধরে উদ্বোসও করাতে পারবেন না। আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে ক্যাম্পাসে একটা প্রক্টোরিয়াল টিম আছে, তাদেরকে বলে আপনি এই জিনিসগুলোকে সমাধান করতে চাইবেন। এবং এটা আসলে শুধুমাত্র ডাকসুর পক্ষ থেকে সমাধান করতে চাইলে আসলে সমাধান করা সম্ভব না। এই যে বহিরাগত নিয়ন্ত্রণ বা ভিক্ষুক বা মাদকাসক্ত যে ব্যক্তিগুলোকে উচ্ছেদ করার কথা বলা হয়েছিল, আপনি যদি এখন আবার আজকে যদি আপনি সন্ধ্যায় গিয়ে দেখেন এরকম অনেক ভবঘুরে মানুষজন এখনও ক্যাম্পাসে এক্সিস্ট করতেছে, তাদেরকে কিন্তু আপনি সরাতে পারবেন না। আপনি একদিন যদি গিয়ে তাদেরকে উচ্ছেদ করেন, তারপর দিন কিন্তু ওরা আবারই আসবে। তাহলে এই যে সমাধানটা, এটা কিন্তু সাস্টেনেবল সমাধান না। এই সমস্যাগুলোকে যদি আপনি লং টার্মের জন্য সমাধান করতে চান তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে একটা সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে আগাতে হবে। সরকারের পক্ষ থেকেও এই জিনিসগুলোকে দেখতে হবে যে ভবঘুরে মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, যে মাদকাসক্ত মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, তারা আসলে কোথায় যাবে, তাদের পুনর্বাসনের জন্য সরকার কি করছে। কারণ আপনি আজকে উচ্ছেদ করলেও তারা কিন্তু তারপরের দিন আসবেই। এবং যে ব্যাপারগুলো খুব গণমাধ্যমে দেখানো হয়েছিল, যে কানে ধরে উদ্বোস করানো কিংবা পেটানো, এগুলোর কোনো কার্যক্রমের সাথে আমি একমত না এবং কখনো হবও না। আপনি কি এই বিষয়গুলো আপনাদের ইন্টারনালি কথা বলেছেন? এটা আমরা ইন্টারনালি আমি কথা বলেছি, আমাদের অনেক সদস্যরাও এটা নিয়ে কথা বলেছে। তো এগুলো যারা করছে তারা কি আসলে নিজেদের সিদ্ধান্তে করছে নাকি ডাকসুর সম্মিলিত সিদ্ধান্তে? ডাকসুর সম্মিলিত সিদ্ধান্তে এটা করা হয়নি, এটা হয়তো তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে করা হয়েছে। কিন্তু যখন এই কার্যক্রমগুলো ফোকাসে আসে তখন কিন্তু বলা হয় এটা ডাকসুর কার্যক্রম। সেই জায়গা থেকে আমি বলবো যে এগুলো আসলে ডাকসুর সম্মিলিত কোনো সিদ্ধান্ত না বা কার্যক্রম না। আপনি এখন আরও অলমোস্ট 6 মাস আছেন, এই 6 মাসে কি করতে চান? আমি আসলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম আমি স্বীকার করে নিচ্ছি এগুলো অনেক অলিক কল্পনা, বা আমি হয়তো আমার ব্যক্তিগত জায়গা থেকে সেগুলা
খুব বেশি পারবো না, আমি চাইলেও 2 দিনে একটা হল করতে পারবো না, বা পরিবহন চাইলেও বাড়াতে পারবো না। তো সে জায়গা থেকে বাকি 6 মাসটুকু যেখানে আছে সেটাকে আমার জায়গা থেকে প্রশাসনকে যতটুকু প্রেশারাইজ করা যায় সেটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। আপনারা হয়তো কয়েকদিন আগে দেখেছেন যে যারা বাইরের দেশে পড়তে যায় তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যখন ভেরিফিকেশন করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছ থেকে একটা ফি কিন্তু চেয়েছিল। বোধহয় একটা সুইডেনের কোনো একটা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে এটা হয়েছিল, এবং সেটা সেই যে মেইলটা গণমাধ্যমে ছড়ানো হয়েছিল আর কি, ছড়াই গেছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যদি এখনও পর্যন্ত তার স্টুডেন্টদেরকে ভেরিফিকেশন করার জন্য ফি দিতে হয়, সেটা আসলে খুবই দুঃখজনক। এটার জন্য আমরা যে রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে অফিসে আছে, রেজিস্ট্রার যিনি আছেন ওনার কাছেও গিয়েছিলাম যে এই ভেরিফিকেশনটা আগে ছিল $100 কি $500, সেটা বোধহয় $100 ছিল, সেটা $50 নিয়ে আসা হয়েছে। এবং আমরা বলেছিলাম এটা আসলে বিনামূল্যে করা যায় কিনা, মানে একটা স্টুডেন্ট সেটার ভেরিফিকেশনের জন্য কেন তার পে করা লাগবে, এই জিনিসটা খুবই হাস্যকর আর কি। ইভেন ওখানে মানে আপনি যদি কোনো ডকুমেন্ট অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চান দেশের বাইরে, সেখানেও আপনাকে অনেক খরচ করতে হয়, একটা খাম $200 দিয়ে কিনতে হয়, তারপরে এই ভেরিফিকেশনের জন্য আপনাকে $50 খরচ করতে হয়, যেটা আসলে বিনামূল্যে করার কথা ছিল। আমি এই সিস্টেমগুলোকে আসলে চেঞ্জ করতে চাই, এবং এই সিস্টেমগুলোকে চেঞ্জ করা আসলে খুবই ডিফিকাল্ট। বিশ্ববিদ্যালয়ের একটা সিদ্ধান্ত সিন্ডিকেটে পাশ হইতে গেলে এক টেবিল থেকে আরেক টেবিলে যায়, মানে এটা এত একটা কষ্টকর, মানে প্রশাসনের দৌরাত্ম্য যেটাকে বলা হয়, এটা আসলে বিশ্ববিদ্যালয়ে খুব প্রখর আর কি। ইভেন সেটা ভর্তি প্রসেসেও কিন্তু শিক্ষার্থীরা বেশ সমস্যায় পোহায়। $10 যে হলের কাট করার জন্য $10 যদি পে করতে হয়, সেটাও আপনাকে ব্যাংকে গিয়ে পে করা লাগে, অথচ এটা অনলাইনে পে করা সম্ভব। এই যে জিনিসগুলো কিন্তু আমরা আমি বিশেষ করে বারবার প্রেসারাইজ করার চেষ্টা করছি। আমি আসলে এই সিস্টেমগুলোকে চেঞ্জ করতে চাই। এই যে একটা কথা প্রচলিত আছে যে লাঞ্চের পরে আসেন, হ্যাঁ, এটা কি এখনো আছে? এখনো আছে, এই কিছুটা আছে। কথার প্রচলনের কারণ কি? এটাই বলা হয় যে রেজিস্ট্রার বিল্ডিংয়ে যারা চাকরি করে তাদেরকে আসলে আপনি তাদেরকে স্টাফ বলতে পারবেন, তাদেরকে বলতে হবে লর্ড। মানে এই একটা মানে প্রচলন আছে যে আপনি যখন কোনো একটা কাজে যাবেন তখন আপনাকে বলবে যে আপনার লাঞ্চের পরে আসেন। তো এই যে প্রচলিত ধারাটা, এটাও কিন্তু আমার নির্বাচনে একটা প্রতিশ্রুতি ছিল যে এই সিস্টেমগুলোকে ভাঙতে হবে। আমি রেজিস্ট্রার বিল্ডিংয়ে কিন্তু এরপরে অনেকবার গিয়েছি। তো আমি জানি না, আমি হয়তো এখন ডাকসুতে আছি বলে ওরা কিন্তু আমার সাথে খুব ভালো আচরণ করে বা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তারপরেও দেখেছি যে সাধারণ শিক্ষার্থী যারা যায় তাদেরকে কিন্তু এই সমস্যাগুলো পোহাতে হয়, এবং আমরা বারবার কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করি। মানে এই যে প্রশাসনের যারা কর্মচারী আছে তারা কিন্তু আসলেই লর্ড, মানে তাদের কাছ থেকে আপনি যদি কোনো কিছু একটা করতে চান সেটা আসলে অনেক সমস্যায় পোহাতে হয় আর কি। ধরেন গত কয়েকদিন আগে আমার 8 সেমিস্টারের ফাইনালের জন্য ফর্ম ফিল আপ করার জন্য এটা মানে ওয়েবসাইটে কিছু ঝামেলার কারণে হচ্ছিল না। তো আমি যখন গিয়েছি, যেহেতু ওরা আমাকে সবাই চিনে, আমার কিন্তু 2 মিনিটে হয়ে গেছিলো, কিন্তু আমার আরেকজন সহপাঠী সে যখন গিয়েছিল, সে যখন মানে যে ওখানকার যে ইনফরমেশন ডেস্ক ছিল আর কি, ওখান থেকে বলা ছিল আপনি এই নাম্বার রুমে যান, কিন্তু যখন সে ওই নাম্বার রুমে গিয়েছিল তাকে কিন্তু বেশ একটা ঝামেলা পোহাতে হয়েছিল আর কি। সো এই জিনিসগুলোকে আসলে চেঞ্জ করতে চাই, আমরা বারবার বলার চেষ্টা করি। ইভেন আমরা প্রবিসি ম্যামকেও অনেকবার বলার চেষ্টা করেছিলাম, মানে ম্যাম এরকম ঝামেলাগুলো হয়। মানে আমরা যখন বলি সেটা 2-3 দিন একটু ভালো থাকে, কিন্তু ঘুরে ফিরে কেন জানি আবার ওই সেম জিনিসটাতেই চলে যাচ্ছে। তো এটার আসলে সমাধান কিভাবে হবে বলে মনে করেন? মানে ডাকসু থেকেও যদি না হয় তাহলে কিভাবে হতে পারে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে এখন নতুন ভিসি স্যার আসছেন আমাদের এখানে। তো ভিসি স্যার যদি চান যে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে, তাহলে এটা আসলেই চেঞ্জ করা সম্ভব। এটা আহামরি কঠিন কিছু না। এর মানে কি এতদিন যারা ভিসি ছিলেন ভিসি তারা চাননি, নাকি আমরা কোনো সমস্যা ছিল? আমরা যখনই স্যারের কাছে গিয়েছিলাম, আগের ভিসি যিনি ছিলেন তিনিও যথাসম্ভব চেষ্টা করেছেন এই জিনিসগুলোকে করার জন্য, কিন্তু মানে স্যার বলেন আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করেছি, বাকিরা আপনারাও প্রেশার করতে পারেন, আপনারাও প্রেশারাইজ করেন। এখন আসলে এই যে ঘোর ফাঁক, মানে এই যে লুপটা, এটা কোথাকার মধ্যে দিয়ে কোথায় আসলে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি না। আমরা যখন ভিসি স্যারের কাছে যাই তখন উনিও বলেন যে আমি যথাসাধ্য চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি, আপনারাও প্রেশারাইজ করার চেষ্টা করেন। তাহলে আসলে সবাই যেহেতু চায়, কিন্তু আসলে আবার যখন কাজের ক্ষেত্রে যাই তখন আবার কেউ চায় না, মানে এটার চাই না, এটার সমাধান আসলে কোথায়?
21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলেন, কিন্তু এর মাঝখানে আমরা স্বাধীনতা দিবস অর্থাৎ 26শে মার্চ পালন করেছি। সেখানেও ডাকসু থেকে শ্রদ্ধা জানাতে গিয়েছিল, তো আপনি যাননি? আমি তখন বাড়িতে ছিলাম। আমি ঈদের ছুটির জন্য 14 তারিখে বাড়িতে গিয়েছি, 28 তারিখ রাতে ফিরেছি। আমি যদি ঢাকায় থাকতাম আমি অবশ্যই যেতাম। তখন কি আপনাদের সবাইকে ইনফর্ম করে? তখন গ্রুপে বলা হয়েছিল কে কে যাবেন, তো ঢাকায় কে কে আছেন। তখন আবার গ্রুপে বলা হয়েছিল যে কে কে যাবেন, তো আমি ঢাকায় থাকলে আমি অবশ্যই যেতাম। এই জিনিসটা গ্রুপে বলা হয়েছিল যে কে কে যাচ্ছেন বা কে কে যাচ্ছেন, আমি একটা মেসেজ দিয়েছি, এখানে রিয়েক্ট করেন, এরকম একটা বলা হয়েছিল। সো 3 জন বোধহয় ছিল, 3 জনই গিয়েছিল। আমি ঢাকায় থাকলে আমি অবশ্যই যেতাম। ও, এখন কি আপনাদের সিদ্ধান্তগুলো গ্রুপে টেক্সট করে সব বলা সিদ্ধান্তগুলো হয়? গ্রুপে টেক্সট করে বলা হয় না। কিছু সিদ্ধান্ত আছে যেগুলো খুব জেনারেল, এই সিদ্ধান্তগুলো গ্রুপে বলা হয়। আর যে সিদ্ধান্তগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ সেগুলো আবার গ্রুপে বলা হয় না। এরকম কি কি সিদ্ধান্ত হয়েছে যেগুলো বলা হয়নি? ধরেন মাঝখানে এরকম একটা প্রোগ্রাম হয়েছিল। প্রোগ্রাম বলতে ডাকসুর পক্ষ থেকে ধরেন বিভিন্ন এম্বাসিতে গিয়ে একটা ডাকসুর প্রতিনিধি দল যায়, কিন্তু ওই ডাকসুর প্রতিনিধি গ্রুপে কে কে যাবে সেটা কিন্তু সিদ্ধান্ত গ্রুপে নেওয়া হয় না। যেমন একদম এই ডাকসুর সিদ্ধান্ত শুরুর কে দিকে নেয়? যারা যায় তারা নেয়, আমি জানি না আর কি। আমাকে যেহেতু বলা হয় না আমি জানি না। একদম ডাকসুর শুরুর দিকে ডাকসুর 1 মাস কি 2 মাসের মাথায় নেপাল এম্বাসিতে বোধহয় ডাকসুর পক্ষ থেকে একটা গ্রুপ গিয়েছিল, তো সেখানে আর কি জানা হয়নি যে কে কে যাচ্ছে। তো যখন গিয়েছিল ফেসবুক পেজের পরে আমিও দেখলাম আর কি কে কে গিয়েছিল। তো এগুলাই আর কি হয়। ধরেন ডাকসুর একটা প্রতিনিধি দল এই জায়গায় যাচ্ছে, মানে কে কে যাবে সেটা জানানো হয় না। ধরেন ডাকসুর একটা প্রতিনিধি দল এই মন্ত্রণালয়ে এই উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছে, এই ইস্যুটা নিয়ে যাচ্ছে, তখন যারা যায় আসলে তারা নিজেদের মধ্যে কথা বলে যায়, এই আর কি। তো সেইগুলো নিয়ে আপনারা ইন্টারনালি কথা আমি বলেন? ইন্টারনাল অনেক কথা বলার চেষ্টা করি, কিন্তু যখন কথা বলি আসলে প্রশ্ন করি তখন আসলে গ্রুপে কেউ রেসপন্স করে না। বিশেষ করে দায়িত্বশীল যারা আছে, যারা মানে একটু টপ পর্যায়ে যারা আছে তারা রেসপন্স করে না। তো সেটার জন্য মানে আপনি এরকম বলেন, আপনি একাই বলেন নাকি আরও আপনার সঙ্গে আরও অনেকেই বলে। তো আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন বা এ ধরনের কোনো, আপনারা কি কোনো কোথাও অভিযোগ করেছেন বা কিছু করেছেন? আমি অভিযোগ করিনি এখনো, কারণ অভিযোগটা আসলে আমার কাছে মনে হচ্ছে করলেও তেমন একটা বেনিফিট পাবো না। কারণ মানে ধরেন যে একটা 28 জনের মধ্যে 25 জন যদি এই জিনিসটাকে অভিযোগ না করে একজন অভিযোগ করলেও তো সেটা আসলে তেমন ফলপ্রসূ হবে না আর কি। বাড়ি থেকে এসেছেন কবে? বাড়ি থেকে আসলাম 28 তারিখ রাতে, বাসে উঠেছি, 29 তারিখ ঢাকায় পৌঁছালাম। সামনে তো পহেলা বৈশাখ, হ্যাঁ। আপনাদের অনেক বড় করে উদযাপন হয়, আয়োজন হয়। আবার কি বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, আমার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। কবে যাবেন? আমি বোধহয় 9 তারিখে বাড়ি যাচ্ছি। কি কি হচ্ছে, কি কি আয়োজন হয় আপনাদের? আমরা মানে পহেলা বৈশাখ আপনারা যেটা বাংলা নববর্ষ বলে থাকেন, আমাদের পাহাড়ে আসলে সেটা ভিন্ন ভিন্ন নামে আমরা বলে থাকি। যেমন চাকমারা বিজু বলে, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈশু, বা অনেক অনেক নাম আছে আসলে। তো এটা আসলে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা সবচেয়ে বেশি বড় সামাজিক যে উৎসব সেটা। তো এই মানে আপনার যেরকম ঈদের জন্য সারা বছর ধরে ওয়েট করেন, আমরাও ঠিক তাই। মানে সারা বছর ধরে আমরা এই দিনগুলোর জন্য এই দিন গুনতে থাকি যে কবে বিজু আসবে, কবে বৈশু আসবে, বা সাংগ্রাই, চাংক্রান, বিহু, মানে এগুলো অনেক নামে আর কি, ভিন্ন ভিন্ন নামে আছে। তো মোটামুটি আমিও খুবই এক্সাইটেড আর কি। কবে আসবে, কবে কবে কি হয় আমাকে একটু বলেন তো। আচ্ছা, এই উৎসবটাকে একসঙ্গে বোধহয় বৈশাখী বলা হয়। বৈশাখী বলা হয়ে থাকে, কিন্তু আসলে বৈশাখী যে শব্দটার মধ্যে সব ধরনের যে জাতিগোষ্ঠীর যে উৎসবের নামটা সেটা আসলে রিপ্রেজেন্ট করে না, কিন্তু অনেকে সুবিধার্থে বৈশাখী বলে থাকে। কিন্তু আবার অনেকে দ্বিমত পোষণ করে, বৈশাখী বললে শুধুমাত্র 2-3টা জাতিগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন হয়, কিন্তু সবারগুলো হয় না। ধরেন যে বৈশাখী বই যেটা হচ্ছে বৈশু থেকে, সা যেটা সেটা সাংগ্রাই, আর বি বা বিজু বিহু এরকম, কিন্তু আরও অনেকগুলো নাম আছে। তো সেগুলো ওখানে রিপ্রেজেন্ট করছে না। তো সেই জায়গা থেকে অনেকেই মনে করে যেটা আসলে স্বতন্ত্র, ধরেন নিজস্ব জাতিগোষ্ঠীর যেটা নাম সেটা, ধরেন তঞ্চঙ্গার এটাকে
বিসু বলে, তারপরে আমরা বিজু বলি, চাকমারা মারমারা সাংরাই বলে। তো সেই জায়গা থেকে অনেকে হয়তো নামের বলার সুবিধার্থে বৈশাখী বলে থাকে, কিন্তু আমি যেটা বলতে পছন্দ করি সেটা নিজ নিজ জাতিগোষ্ঠী যেটাকে যে নামে বলতে পছন্দ করি সেটা সে নামে বলুক আর কি। তো আমরা বিজু বলে থাকি। চাকমাদের বিজু যেটা হয় সেটা মোটামুটি 3 দিনের একটা উৎসব। প্রথম দিন সেটা হচ্ছে ফুল বিজু। আপনারা হয়তো দেখবেন যে সবাই আমাদের ট্রেডিশনাল ড্রেস পরে নদীতে ফুল দিতে গিয়েছে। তো এটা কয় তারিখে হয়? এটা 12 তারিখে হয়। তো তারপরের দিন মুর বিজু বলা হয়, মানে মুর বলতে মেইন মূলের যে চাকমা ভার্সন সেটা মুর বলা হয়। তো মুর বিজু এই দিন আর কি সবাই মানে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্মান জানানো হয়, বা এমন ইভেন ফুলবিজুর সময় এটা করা হয় যে বয়োজ্যেষ্ঠ যারা আছে ছোটরা তাদেরকে গোসল করাই দেয়, বা হাঁস মুরগি যারা যেগুলো পালন করে সেগুলো সবাই মিলে একটা উৎসবের মতো করে খাবার দিতে যাওয়া। এবং মুরবিজুতে যেটা হয় আপনার যেরকম ঈদে অনেকজন মিলে বন্ধুরা মিলে ঘুরতে খাওয়া দাওয়া করেন, ঠিক আমাদের ওই দিনটাই আর কি ওরকম খাওয়া দাওয়ার দিন। সবাই মোটামুটি গ্রুপ করে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে মানে খাওয়া দাওয়া করে উৎসব করে থাকে। এবং তারপরের দিন যেটা আমরা বলি গোচ্চে পচ্চে দিন, যেটা বাংলায় পহেলা বৈশাখ বা নতুন বছর, আমরাও নতুন বছর মানে আমরাও এটাকে নতুন বছর হিসেবে আমরা পালন করি। তো চাকমারা এটাকে গোচ্চে পচ্চে দিন বলে। এর প্রধান কারণ হচ্ছে এর আগের যে দিনটা মুরবিজু যেটা বলা হয় ওই দিন মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড হয়ে যায়। তো গোচ্চে পচ্চে মানে শুয়ে থাকা আর কি, বিশ্রাম করা। তো ওই যে মুরবিজুতে খাওয়া দাওয়ার পরে সবাই একটু টায়ার্ড হয়ে তারপরে দিন এরকম শুয়ে বসে কাটাই। এরকম নতুন বছর আপনারা শুয়ে বসে কাটান, নতুন বছরের প্রথম দিন এটাকে বলা হয়ে থাকে। কিন্তু আসলে এখন নতুন বছরে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছি তারা আসলে বিহারে গিয়ে আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরটাকে আমরা শুরু করি, কিন্তু এটাকে আসলে গুচ্চে পুচ্চে দিন বলা হয় আর কি। বছরও কি খাওয়া দাওয়া করেন? বিজুর যে মেইন খাওয়া দাবার বলতে বিজুতে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পাজন হচ্ছে এখানে অনেকগুলো সবজি একসাথে রান্না করা হয়। বলা হয়ে থাকে 36 প্রকারের সবজি দিয়ে এটা রান্না করা হয়ে থাকে আর কি। তো এটাই সবচেয়ে মানে এই 36 প্রকারের সবজি কোথা থেকে আসে? প্রতি বিজুর আগে আসলে একটা সাপ্তাহিক বাজার বসে প্রতি এলাকায়। তো এখানে মানে আমরা তো আসলে জঙ্গলের অনেক ধরনের সবজি খাই। তো বিজুর টাইমে আসলে এই ধরনের অনেক সবজি আসে, মানে বাজারে আসে আর কি। তারপরে পাড়া প্রতিবেশী মানে ধরেন আমার কাছে যে জিনিসটা আছে সেটা কিন্তু আমি আপনার সাথে শেয়ার করছি, যেহেতু একটা 36 প্রকারের সবজি। তো বাজারে যেরকমটা পাওয়া যায় বা প্রতিবেশীরা দেয়া মানে এরকম শেয়ার করে, তো হয়ে যায় আর কি 36 প্রকারের সবজি। মানে আপনাদের শুধুই সবজি, মানে এটা নিরামিষ বলতে এখানে আমরা শুটকিও ব্যবহার করে থাকি, মানে যে শুটকিগুলা দেওয়া হয়। আবার অনেকে এখানে কাঁচা মাছ যেটা সেটাও আর কি দিয়ে থাকে। এটা হচ্ছে যার এটা রান্নার প্রক্রিয়াটা কি? রান্নার প্রক্রিয়াটা হচ্ছে মানে কি বলবো, অনেকে অনেকভাবে রান্না করে থাকে। যেমন প্রথমে অনেকে হয়তো তেল মশলা দিয়ে রান্না করে, আবার এটার সাথে আমাদের যে খাবারটা সিদল যেটাকে আমরা চাকমায় বলি বা বাংলাতে বা অনেকে যেটাকে নাপ্পি বলে সেটাও কিন্তু মিক্স করা হয়, এবং সেই সাথে অনেকগুলো শুটকি দেওয়া হয়, সুরি শুটকি। মানে এগুলো জাস্ট একটা রান্নার ইনগ্রেডিয়েন্টস হিসেবে দেওয়া হয়। বাট মেইন জিনিস হচ্ছে ওই সবজিগুলা, যে 36 প্রকারের সবজি, এটাই আর কি, এটাই হচ্ছে মেন খাবার। আর এখন আসলে মানে এটার বাইরেও অনেক কি বলবো শহরের অনেক খাবার ওখানে চলে গিয়েছে। ধরেন এখন সব বাসা বাড়িতে গেলে আপনি নুডলস সেমাই পাবেন। আগে যেরকম ছিল যে আমাদের যে পিঠাগুলো আছে সেগুলো পাওয়া যেত, এখন আসলে এগুলো তেমন খুব বেশি পাওয়া যায় না। এখন প্রায় সময় বেশ বাসা বাড়িতে গেলে ওই যে পাজনের পাশাপাশি ওই সেমাই, নুডলস বা কাস্টার্ড এরকম যার সামর্থ্য অনুযায়ী এই বাঙালিয়ানা খাবারগুলো আর কি পরিবেশন করায়। কিন্তু এখন আপনাদের ওই আদি পিঠাগুলা হয় না কেন? আদি পিঠাগুলা বা আদি খাবারগুলো এগুলো হয় খুবই কম। কম কেন? মানে কম এই কারণে উৎপাদন কম হয় নাকি না অন্য কোনো কারণ? আমার কাছে মনে হয়েছে যে আমাদের জেনারেশনের অনেকে আবার এই পিঠাগুলো অনেকেই পছন্দ করে না। কিছু মানুষজন পছন্দ করে, আবার কিছু মানুষজন পছন্দ করে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কমে গিয়েছে আর কি। মানে কেন পছন্দ করে না, কারণ কি? মানে যেমন আমরা বাঙালিরা ভাত খুব পছন্দ করি। তো আমাদের ভাত তো মানে দেশের বাইরে কোথাও গেলে আমার যেটা হয়
আমি 1 মাসের জন্য একবার ইউরোপ গিয়েছিলাম, তো সেখানে আমার যেটা হয়েছিল যে আমি ভাতের জন্য পাগল হয়ে গিয়েছিলাম, যে ভাত কবে খাবো আমি। 1 সপ্তাহ ভাত না খেলে আমার মনে হতো যে আমি কিছুই খাইনি 1 সপ্তাহ। তো এরকম তো হয় যে আমি ছোটবেলা থেকে যেটা খেয়ে এসেছি সেটা আমার খুব পছন্দ থাকে। তো এখন পছন্দ এই টেস্ট ভ্যারিয়েশন আসার কারণ কি? এই যে আমরা ছোটবেলা থেকে বিশেষ করে এখন শহরে পড়াশুনো করতে আসি, যেমন আমি কলেজের পরে শহরেই ছিলাম আর কি। তো শহরে আসলে আমি আমাদের যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু কখনো পাইনি। না খাইতে কিন্তু জিনিসটা আর অত বেশি ভালো লাগে না। যেমন আমাদের যে সাইন ফিদে যেটাকে আছে বড়া পিঠা যেগুলো আছে সেগুলো আসলে সবসময় পাওয়া যায় না। আমি তো ঢাকায় চাইলেও খেতে পারি না। তো না খাইতে বোধহয় এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে। বাট অনেকে অনেক পছন্দ করে, কিন্তু তারপরও দেখা গিয়েছে আর কি এটার প্রচলনটা আসলে অনেকটাই কমে গিয়েছে। ভাত কিন্তু আমরাও খাই, মানে সবজি যেগুলো রান্না সেগুলো আমরা করি। বাট বিশেষ করে আপনারা কিন্তু বাঙালিরা অনেক পিঠা পছন্দ করে, আপনাদের অনেক ভেরিয়েশনের পিঠা পাওয়া যায়। তো আমরা আসলে এই পিঠাটাকে কোনো একটা উৎসবে খাই, রেগুলার আমরা এই পিঠাগুলো খাই না। তো আমরা বেশিরভাগ ভাত, আপনারা যেরকম ভাত খান, ভাত বা সবজি সিদ্ধ এগুলা কিন্তু আমরা সবসময় খাই। কিন্তু পিঠাটা আসলে মানে কেন জানি না এই জিনিসটা কমে গিয়েছে। এটা আসলে মানুষের টেস্ট ডিফারেন্ট হয়ে গিয়েছে এটার কারণে, নাকি মানে কেউ পছন্দ করছে না, এরকম মানে এরকম হয়তো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। বানানোরও তো অনেকগুলো প্রসেস। হ্যাঁ, বানানোর একটা প্রসেস আছে, সেগুলোও আর কি। যেমন আমি কখনো সাইনিফিদে এখনো বানাই না, আমি পারি না আর কি, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। তারপরে অনেকগুলো পিঠা আছে আমি নিজেও বানাইতে পারি না আর কি। তো যেরকমটা আমরা মানে আমি বলছিলাম আর কি যে আসলে এই যে পিনন হাদি বানানো, এটা আগের আমাদের সবাই পারতো, এখন আমরা পারি না। তারপরে কারণ এটার যে সাবস্টিটিউট, এটা আসলে কোমর তাঁতের পরিবর্তে মেশিনের যে কারখানা সেটা হয়ে গেছে। তো মানুষ আসলে কষ্ট করে এগুলো আর বানায়ও না। তো ঠিক একইভাবে মেশিনের জিনিসগুলো কি একই রকম হয়? একই রকম হয় না, কিন্তু ওই চালানো যায়। ধরেন যে এটা যেরকম কোমর তাতে বানানো, আর একটা যেটা মেশিনে হয়, দেখতে সিমিলার, ডিফারেন্স আছে, বাট চালানো যায়। তো যার কারণে আমার মনে হয় এটার ইয়াটা কমে গিয়েছে। তো একইভাবে খাবারের ক্ষেত্রেও তাই আমার কাছে তাই মনে হয়। এখন বেশিরভাগ আমাদের জেনারেশনে যারা আছে তারা এখন চাউমিন খেতে বেশি পছন্দ করে। তো এই আর কি। এটা কি মানে শর্টকাটে খাওয়া যায় তাই জন্য নাকি? হতে পারে। যেমন আমি খুব শর্টকাটে রান্না করি। মানে আমি হলে থাকি, তো হলে আসলে রাইস কুকারে ভাত দিই, এরপরে মানে অনেক কষ্ট করে রান্না করতে ইচ্ছে করে না, যে জিনিসটা খুব সহজে হয়ে যায়। ধরেন ডিম ভাজি বা কোনো একটা সিদ্ধ, মানে খুব তাড়াতাড়ি যেটা আমি করতে পারি ওটা করি আর কি। আপনারা অনেক সিদ্ধ খান? হ্যাঁ। কি ধরনের? মোটামুটি সব সবজিগুলো সিদ্ধ খাওয়া যায়, এবং তিতা করলা যেটা আছে সেটাওকে আমরা সিদ্ধ খেতে পারি। মানে এটা ছোটোকাল থেকে খেয়ে আসছি, তো আমার প্যারা হয় না। তো সিদ্ধর সাথে যে মেইন যে জিনিস সেটা হচ্ছে মরিচ ভর্তা, আমরা বলি মরিচ গুঁদিয়ে, যেটা সেটা নাপ্পি দিয়েও করা হয়, তারপরে আবার মাংস দিয়েও করা হয়। যেমন এখন কিন্তু ঢাকার যে রেস্তোরাঁগুলো আছে, পাহাড়ি খাবার যেগুলোতে পাওয়া যায়, এগুলোতে মোটামুটি এই খাবারটা খুব জনপ্রিয় আর কি, সিদ্ধর সাথে মরিচ ভর্তা, যেটা বাংলায় ভর্তা বলা হয়, কিন্তু আমরা আসলে এটাকে মরিচ গুঁদিয়ে বলি। তো এই যে আপনি হলে যখন এগুলো রান্না করেন, আশপাশে মানুষজন প্রতিক্রিয়া জানায় না যে হ্যাঁ, গন্ধ লাগে? অনেক প্রতিক্রিয়া জানায়। আমি যখন নাপ্পি রান্না করি, আমার রুমমেটরা সবাই দরজা বন্ধ করে থাকে। মানে এটা আসলে তাদের কাছে, মানে অনেকেই কিন্তু শুটকি খায়, আবার অনেকে শুটকির গন্ধটা নিতে পারে না। বিশেষ করে চিটাগংয়ের মানুষজন এটা খুব পছন্দ করে, কিন্তু আরও অনেক অঞ্চল আছে যেখানে আসলে শুটকি খায় না। তো আমরা যেহেতু হলে অনেক জায়গা থেকে আছি, তো সেই জায়গা থেকে আমি যখন শুটকি রান্না করি, মোটামুটি এই গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়। এটা আসলে যারা খায় না তাদের কাছে হয়তো সহ্য করাটা কঠিন। তো তারা একটু কষ্ট পায় মনে হয়, মাঝে মধ্যে বলেও, বাট আমি তো আমার খাবার খাবো। এটা একটা ডিফিকাল্ট জিনিস আর কি। তো এটার কারণে কিন্তু এটার দুইটা ইম্প্যাক্ট আছে। আমরা যখন এই রান্নাগুলো করি, এগুলা কিন্তু সবাই সহ্য করতে পারে না। তো অনেকে আবার একটু মিশ্র প্রতিক্রিয়াও জানায়, একটু অভিযোগও জানায় যে আপনারা এগুলো কেন রান্না করেন, এটা অনেক খারাপ স্মেল, এরকম বলা হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে, হল যেহেতু এমন একটা জায়গা যেখানে সবাইকে মানে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, একটা অ্যাডজাস্ট করে থাকতে হয়। তো আমরা যখন নিজেদের রান্নাগুলো করি, তখন অনেক আপুরা আছে মানে একটু হেয়ভাবে দেখার চেষ্টা করে, এটা কী রান্না করছেন, আপনারা কী দিয়ে করেন, মানে একটু মানে এক্সপ্রেশন যেটা কেমন, আমরা যেন খুব খারাপ কিছু একটা রান্না করে খাচ্ছি। তো এই জিনিসগুলো একটু ফেস করা লাগে, এগুলো আসলে খারাপ লাগে আর কি। আপনাদের উৎসব কখন কখন হয়? কিসের উৎসব হয়? সামাজিক যে উৎসব সেটা হচ্ছে, যেটা বললাম, বিজু, বৈশু, সাংগ্রাই বা অন্যান্য জাতিগোষ্ঠী যেটাকে করে, এটা আমাদের প্রধান সামাজিক উৎসব। সেটার বাইরেও ধর্মীয় অনেকগুলো উৎসব আছে। যেমন আমি যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী, আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীর মধ্যে বুদ্ধ পূর্ণিমা সেটা খুব ঘটা করে পালন করা হয়। তারপরে কঠিন চিবরদান যেটা আছে সেটাও খুব
জাঁকজমক করে করা হয়। এবং প্রবারণা পূর্ণিমা, যেটা বাংলাদেশে মোটামুটি এখন খুব ফেমাস, যে হ্যাঁ, ফানুস উড়ানো। প্রবারণা পূর্ণিমা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং এই ফানুসগুলো আপনারা কিভাবে বানান বলেন তো? মানে আচ্ছা, উৎসবগুলো শেষ করেন, তারপরে বলছি। উৎসব তো অনেকগুলাই আছে, তো ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব আছে, তো কিছু কিছু জিনিস আর কি মোটামুটি খুব জনপ্রিয়, যেটা বলছিলাম যে ফানুসগুলা যেটা উড়ানো হয়, এটা আসলে চাকমাদের চেয়ে মারমা এবং রাখাইনরা খুব সুন্দর করে উদযাপন করে। বিশেষ করে আমি দেখেছি কক্সবাজারে খুব সুন্দর করে প্রদীপ জ্বালানো হয়, লাইট করা হয়। তারপরে ইভেন খাগড়াছড়িতেও এটা হয়, মারমারা এটা খুব সুন্দর করে কেমন মানে কীভাবে লাইটের মাধ্যমে খুব সুন্দর একটা জিনিস বানানো হয় আর কি। তারপরে ইয়াতেও বোধহয় হয়, পটুয়াখালীর দিকে যে মারমা বা রাখাইনরা আছে, তারা খুব সুন্দর করে, এটাকে ওয়াগ্গা বলা হয় বোধহয়, তো ওরা খুব সুন্দর করে এই জিনিসটাকে উদযাপন করে থাকে। আমরাও আর কি ফানুস উড়াই। এই ফানুসগুলো আসলে ওই যে পাতলা যে রঙিন কাগজগুলো আছে সেগুলো দিয়ে বানানো হয়, আবার এগুলো বাজারেও এখন কিনতে পাওয়া যায়। কিন্তু বিশেষ করে চিটাঙ্গের যে নন্দনকানন বৌদ্ধবিহার আছে, ওইখানে কিন্তু বিভিন্ন শেপের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ফানুস বানানো হয়। যেমন আবরার হত্যার কেন্দ্র করে, তখন বোধহয় আবরার হত্যার একটা বিচার চাই, এরকম করে চিটাং এটা বানানো হয়েছিল। তারপরে জুলাই আন্দোলনের পরেও একটা থিমেটিক ওয়েতে এই জিনিসগুলোকে বানানো হয় আর কি। কিন্তু এটা আবার ঢাকা শহরের বা শহরাঞ্চলের জন্য এটা খুব রিস্ক, কারণ ফানুস যখন ওড়ানো হয় দেখা যায় কি এই ফানুসের আগুনে এগুলো আবার বিভিন্ন বাসা বাড়িতে পড়ে বা কারেন্টের তারে পড়ে যায়, এগুলো ঝামেলা হয়। কিন্তু আমাদের দিকে তো অত বেশি ঝামেলা নাই, আমরা ছোটোবেলা থেকে জিনিসটাকে খুব উদযাপন করে থাকি আর কি। আমি একবার আপনাদের এই বৌদ্ধ মন্দিরে যে ফানুস ওড়ানো হয় সেখানে গিয়েছিলাম, এবং দেখেছি আমি বিশাল বড় বড়, মানে দোতলা বিল্ডিং এর সমান এক একটা ফানুস। তো এই ফানুসগুলো কিভাবে বানানো হয়? এগুলো আপু যে রঙিন যে কাগজগুলো আছে সেগুলো হচ্ছে আঠা দিয়ে বানানো হয় আর কি। সবগুলো কি কাগজের? হ্যাঁ হ্যাঁ, সবগুলাই কাগজের। এগুলো তো কাগজে বানানো হয়। তারপর যে আগুনটা দেওয়া হয়, আগুনটা কিন্তু মানে ফানুসগুলা এরকম সবাই রাউন্ড করে ধরে থাকে। তারপর মাঝখানের যে ইয়াটা থাকে, আগুন যেখানে ধরানো হয়, ওটা মোটামুটি অনেকক্ষণ ধরানো লাগে, যে হাওয়াটা যেন ওই ফানুসের মধ্যে চলে যায়, তারপরে এটা ওড়ানো হয় আর কি। তো এগুলোতে কখনো অ্যাক্সিডেন্ট হয়নি? আমাদের এখানে সেরকম অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু আমি দেখেছি যে এখন শহরে কিন্তু এগুলো খুব অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিশেষ করে যে এখন তো শুধু আমরা না, সবাই এখন মোটামুটি ফানুস ওড়ায় বিভিন্ন উৎসবে, এখানে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমাদের ওদিকে তো আসলে সেরকম ঝামেলা কখনো হয় নাই আর কি। বরং ফানুসগুলো কোথায় পড়ে সেটা দেখার জন্য আমরা খুব ছোটোবেলা থেকে চেষ্টা করতাম এগুলো কোথায় যায়, কোথায় পড়ে। তো এমনও হয়েছে যে ছোটোবেলায় এরকম কোনো একটা ধান ক্ষেতের মধ্যে ফানুসটাকে মানে অর্ধেক পোড়া অবস্থায় পাওয়া গেছে, সেটাতে পেয়ে খুব হ্যাপি লাগতো, খুব ভালো লাগতো এরকম। তার মানে আপনাদের ওই বিস্তীর্ণ এলাকা আছে, এই কারণে অ্যাক্সিডেন্টটা হয় না? হ্যাঁ, আমার মনে হয় ওগুলো তো আসলে রিস্ক আছে। থাকতে পারে, রিস্ক থাকতে পারে, শহরাঞ্চলে থাকতে পারে, কিন্তু আমাদের এখানে তো এত ঘনবসতি নাই বা এরকম কখনো আমি শুনি নাই আর কি আমাদের এলাকায় অ্যাক্সিডেন্টগুলো হয়েছে। যেটা হয়েছে সেটা শহরে। নাকি এগুলোর বানানোরই কোনো আলাদা মেকানিজম? না, আমার মনে হয় না, আমার সেম জিনিস, জাস্ট সাইজটা আর কি, মানে অনেকগুলো যেমন অনেক অনেক বড় থাকে, অনেকগুলো ছোট থাকে। শহরে যেগুলো ওড়ানো হয় সেগুলো মোটামুটি ছোট থাকে, আর আমাদের এখানে অনেক বড় বড় করে বানানো হয়। জিনিসটা সেম, আমি ডিফারেন্স দেখি নাই আর কি। আর কি কি উৎসব হয় আপনাদের? আর হচ্ছে কি কি উৎসব হয়, সামাজিক উৎসব তো হয়। সামাজিক উৎসব বলতে বিয়ে? ও হ্যাঁ, বিয়ে, হ্যাঁ হ্যাঁ, বিয়েটা হয়। জন্মদিন আমাদের এলাকায় আগে খুব বেশি প্রচলন ছিল না, এখন আসলে সবাই আধুনিকতার যুগে এখন সবাই সেলিব্রেশন করে। তো বিয়েটা খুব চমৎকারভাবে হয় আর কি, খুব ভালো লাগে। হয় চাকমাদের বিয়েতে, হেমা চাকমার বিয়েতে কি হবে আমি জানি না কি হবে, বিয়ে করেছে কিনা। না, বিয়ে করেনি। হেমা চাকমা প্রেম করছে কি জানি। আমাদের বিয়েতে যেটা হয় সেটা হচ্ছে বরপক্ষ কনের পক্ষের বাড়িতে যায়। ধরেন যে অনেক মানুষজন, বিশেষ করে যেটা হয় আমাদের বিয়েতে আবার বউ মানে কনে যে জিনিসগুলো পরে সেগুলা মানে ছেলে পক্ষের বাসা থেকে সবগুলাই দেওয়া হয়, এবং সেগুলা ক্যারি করে নিয়ে যে হচ্ছে বরপক্ষের বা বরের কোনো ছোট বোন বা নিজের না হলেও আশেপাশের বা কাকাতো মামাতো বোন এগুলো নিয়ে যায়। তো সেই সাথে অনেকজন, মোটামুটি একটা পক্ষ অনেকজন বউকে আনতে যায় সকালবেলা। তারপরে ওখানে যাওয়ার পরে যে জিনিসপত্রগুলো নিয়ে যায় ওখানে বউকে সাজানো হয়, এবং সন্ধ্যাবেলায় হচ্ছে বউকে সাথে নিয়ে জামাইয়ের বাসায় নিয়ে আসা হয়, এবং ওই সন্ধ্যায় বা রাতের বেলা ওই বিয়েটা পড়ানো হয়, এবং তারপরের দিন আবার জামাইয়ের বাসায় তারপর দিন খাওয়ানো হয়। তো মোটামুটি অনেক ভালো আর কি একটা উৎসব বলা হয়ে থাকে এটা। আবার বিয়ের পড়ানোর ক্ষেত্রে অনেক রুলস আছে, যেমন আগের সিস্টেম থেকে এখন অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। যেমন আগে হচ্ছে এরকম একজন থাকতো
যে হচ্ছে বিয়ে পড়াতো, কিন্তু এখন আবার এরকমটা হয়ে গেছে আমাদের ধর্মীয় যে গুরুরা আছে, ভান্তে বা ভিক্ষু যাদেরকে বলি, তাদের মাধ্যমেও বিয়েটা করানো হয়। বা এই এই যে বিয়েটার যে নাম সেটা হচ্ছে সুঙ্গলং, মানে সুঙ্গলং করা হয় বলা আর কি। মানে এই যে বিয়েটা পড়ানো, যেমন আপনাদের যেরকম আন্তি বদলানো হয়, আমাদেরও একইভাবে এখন আন্তি বদলানো হয়, মালা বদলানো হয়। এবং সেই সাথে একজন বিয়ে পড়ায় যে আসলে অনেক মানে কি বলবে, অনেক রুলস রেগুলেশন কি জানি সূত্র পড়ায়, আমি সব অত ভালো মতো জানি না আর কি। বাট আমি দেখি আর কি বিভিন্ন রুলস আছে। হেমা চাকমা কবে বিয়ে করবে? জানি না। আপাতত বিয়ে আপনাদের কি করার ইচ্ছা নিজেদের নাই। মধ্যেই বিয়ে করতে হয় বা বাইরে করা যায় এরকম কিছু আছে? নিজেদের কমিউনিটি মধ্যেই বিয়েটা হয়, কিন্তু আপনার যেরকম কাকাতো মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়, আমাদের হয় না। আমরা আসলে এই কাজিন যাদেরকে বলা হয় তাদেরকে আমরা নিজেদের ভাইয়ের মতো দেখি আর কি, ভাইয়ের চোখে দেখি। তো আমাদের আসলে এই ভাইয়ের বাইরে যারা আছে তাদেরকে আমরা বিয়ে করি। আপনাদের কমিউনিটিতে এরকম পাত্র খুঁজে পেতে প্রবলেম হয় না, বা পাত্রী খুঁজে পেতে? এটা আসলে যার যার ব্যক্তিগত আর কি। আগে যেরকম অ্যারেঞ্জ ম্যারেজ হইতো, তো এটা এখনও হয়। এখন আবার নিজেরা নিজেদের চুজ করে, এটাও হয়। আপনাদের মতো সেম জিনিস এটা। হেমা চাকমা চুজ করেছে? দেখা যাক, জানি না এখনো। না, আপনার ফেস দেখে মনে হচ্ছে কিছু একটা আছে। সেটা যখন হবে তখন বলা যেতে পারে আর কি। বেশ, তাহলে আমরা আজকের অনুষ্ঠান এখানেই র্যাপ আপ করতে পারি। বেশ বড় আলোচনা হয়েছে এবং আমি বিশেষ করে আপনাদের সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো এই জায়গা থেকে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলার থাকে, দেন আমরা শেষ করব। আমি আলাপকে ধন্যবাদ দিতে চাই এখানে আমাকে এনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আসলে তেমন বিশেষ কিছু বলার নাই। আগামীতে বিজু বসু সাংগ্রায় যে আসছে, সবাইকে বিজু বসু সাংগ্রায় সহ অনেকগুলো জাতিগোষ্ঠী যারা যেরকম নামে বলতে পছন্দ করে, তাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশা করছি আমরা খুব সুন্দর একটা উৎসব পেতে যাচ্ছি এবং সেলিব্রেশন করতে যাচ্ছি। আপনাদের সবাই দাওয়াত রইল। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের হার স্টোরি। সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন ডাকসনেত্রী হেমা চাকমা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আলাপের সঙ্গেই থাকুন, ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।